পারমিশন নিয়ে আমি আমার গ্রামবাসীদের জন্য এখানে একটা প্রাথমিক বিদ্যালয়, আমি খুব খুশি যে আমি মাসুদ ভাই বলি, আমাদের ডিসি সাহেব, আমার বড় ভাই আরেকজন আজহারুল ইসলাম ভাই, আমি সবাইকে দাওয়াত দিলাম যে একটা প্রাইমারি স্কুল উদ্বোধন করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে ইটস এ ফাউন্ডেশন অফ অল এডুকেশন ইজ এলিমেন্টারি স্কুল। মাসুদ ভাই আমার সাথে রাজি হয়ে কর্মব্যস্ততার ভিতরে যে আমার স্কুলটা উদ্বোধন করেছে। আরেকবার হাততালি হোক। Now let's talk about the model itself. I don't want to waste more time. The ইউনুস মডেল যেটা উনি করেছেন, এটা কিন্তু এসডিজি আমরা যেটা জানি, বাকুতে যে কনফারেন্স হয়েছে সেখানে ইউনাইটেড নেশনসে সব জায়গায় কিন্তু এই মডেলটাকে গ্রহণ করা হয়েছে। আমি শুরু করার আগে একটু আইডিয়া দিতে চাই। আমি নিজেও এক সময় ভিন্ন ধরনের রাজনৈতিক চিন্তা ভাবনা করতাম ছাত্র জীবনে, কিন্তু আমি লেখাপড়া তো করেছি ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে এবং পড়াশোনা করি এবং করি ক্যাপিটালিস্ট মানে। ডক্টর ইউনুস সাহেব সারা দুনিয়া ঘুরে তার একটা রিয়েলাইজেশন হয়েছে যে এই ক্যাপিটালিজম যেভাবে এখন যাচ্ছে, এটা যদি একটা রিঅ্যাডজাস্টমেন্ট or realignment না করা যায়, then the whole world will be in trouble. উনি বলছেন 8 বিলিয়ন মানুষ আমরা আছি এই জগতে, as of now আমরা সবাই এই বিরাট প্রতিকার ভিতরে যাচ্ছি। তার ভিতরে উনি অনেকগুলো সমস্যার একটা সমাধান খুঁজে পেয়েছেন অ্যাজ অ্যান ইকোনমিস্ট or সোশ্যাল থিঙ্কার। তো সেটা হলো উনি যেটা বলছেন, আমরা যেখানে পড়াশোনা করছি, আমরা পড়াশোনা করি, আমরা মনে করি একটা চাকরি পাবো। young generation, you guys are the real owner of the country. This country belongs to you. তো উনি বলছেন সারা দুনিয়ার নিউ জেনারেশনকে তিনি আহ্বান করেছেন যে আমরা চাকরি না খুঁজে যদি চাকরি তৈরি করতে পারি, আমার নিজের চাকরি প্লাস অন্যদের জন্য, তাহলে উনি বলছেন যদি এটা সম্ভব হয় তাহলে জিরো আনএমপ্লয়মেন্ট হওয়া সম্ভব। আমরা যারা ইকোনমিক বিজনেস ফাইন্যান্সের স্টুডেন্ট, আমরা জানি ইট ইজ গিভেন যে 5% আনএমপ্লয়মেন্ট যদিও হয় কোনো দেশে এবং 95% এমপ্লয়মেন্ট যদি কোথাও হয়, দেন উই কল ইট, আমরা কি বলি ভাই, এটা কি না, ইট ইজ কল্ড ফুল এমপ্লয়েড ইকোনমি। মানে আর কারোর কোনো চাকরির অভাব নাই, চাকরি থেকে বেতন নেওয়ার অভাব নাই, সবাই এমপ্লয়েড। উনি বলছেন দিস ইজ ফ্রড। আমার ইকোনমিক্স মাইক্রো এন্ড ম্যাক্রো বোথ তারা স্বীকার করছে যে এই 95% যদি ইকোনমি হয় তো তুমি আর এর পরে আর বেশি কিছু চেয়েও না। ডক্টর ইউনুস সেড দ্যাট ইজ দ্য রং নোশন। তার কারণ এই 5% যে কারা আছে এবং কারা চাকরি খুঁজছে এবং কারা অলরেডি বেকার হয়ে আছে, ইট ইজ নট ইনক্লুডেড। উনি তীব্রভাবে নিন্দা করেছেন। আমরা যারা বিজনেস ফাইন্যান্সে পড়াশোনা করি, জেনারেলি আমরা জানি যে জিডিপি গ্রোথের কথা বারবার বলা হয়। এদেশেও এক সময় বয়ান দেওয়া হয়েছে এত পারছেন এই বাবা বলে একবার দেশ উন্নতির চরম শিখরে গেছে। আমরা চ্যালেঞ্জ করেছি, আমি নিজেই বলেছি যে বস, কারণ এর ভিতরে ওই যে কথাটা বললাম 5% লোকের কিন্তু কথা এর ভিতরে নাই। তাদের দুঃখ, দারিদ্রতা, আনএমপ্লয়মেন্ট কত রকম তাদের ফ্যামিলি কন্ডিশনের ভিতরে নাই। সুতরাং উনি বলেছেন আই ডোন্ট বিলিভ ইট ইজ 5%। উনি এই কথা ঠিক আমি যেভাবে বলছি এভাবে বলেননি। ওনার লাইনে ওনার স্টাইল উনি বলেছেন আই বিলিভ ইট ইজ জিরো আনএমপ্লয়মেন্ট। যদি হয় তাহলে ওই যে কথাগুলো আগে আমি বললাম যে দেন ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন জব, নট লুকিং ফর জব। তাহলে কি এই জিনিসগুলো নিয়ে উনি জিরো আনএমপ্লয়মেন্ট নিয়ে বই লিখেছেন, যে বইটার নামও 3 zeros। ইউ ক্যান ফাইন্ড আউট, কেনার প্রয়োজন নেই, এটা অনলাইনে আছে।
তারপরে তিনি বলছেন জিরো পভার্টি। আচ্ছা ভাই, সবার যদি চাকরি বাকরি কাজ কারবার থাকে, তাই না, তাহলে তো পভার্টি না হওয়ারই কথা। এখন আমরা জানেন, আমরা সবসময় জানি গভর্নমেন্ট জেনারেলি চেষ্টা করে, ও কোনো পভার্টি নেই, পভার্টি এলিমিনেশন হয়েছে, এলিমিনেশন হয়েছে, আমার দেশ খুব ধরিয়েছে, এই গ্রাট কান্ট্রি আমি। ডক্টর ইউনুস উনি বলছেন দ্যাট ইজ অলসো ফলস। উনি বলছেন সমিতি মানি, যদি পভার্টি না থাকে তাহলে আমরা বলবো অন্য কোনো টার্ম দেব না। উনি ভেরি প্র্যাগমেটিক প্রিসাইজ। আমি তো তার ছাত্র ছিলাম ফ্রম ইউনিভার্সিটি অফ চিটাগাং। ভেরি ক্রিটিক্যাল মানুষ প্রথম থেকে। উনি এমনকি ইকোনমিক সাবজেক্টে চ্যালেঞ্জ দিয়েছেন। হি গট পিএইচডি ফ্রম ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি, আই বিলিভ ইট ইজ ইন টেনেসি, ইন দ্য ইউনাইটেড স্টেটস। এবং ইটস এ বিগ ফ্রিডম ফাইটার। মানুষ এগুলো বলে না, উনিও কাউকে বলেন না, বলতে হয় আমি যখন তখন এগুলো বলি, লোকের সারপ্রাইজ। ইজ দ্য বেস্ট অর্গানাইজার। আমরা জানি যে এডওয়ার্ড এম ক্যানেডি এসেছিলেন ঢাকায় 1971 এবং ইন্ডিয়াতেও গিয়েছিলেন। এডওয়ার্ড এম জন এফ ক্যানেডির ভাই। এটাকেই তিনি, এটা সম্পূর্ণ তার একক প্রচেষ্টায় তিনি লবিং করে করে উনি এখানে নিয়ে আসছিলেন এবং সারা দুনিয়া জানলো যে আমরা 71 সালে কি দুরবস্থায় আছি। এই কন্ট্রিবিউশনটা তার জন্যে কেউ কখনো স্বীকার করে না, বলেন না, উনিও বলেন না। কিন্তু ওই যে বইগুলো আছে, উনি পার্সোনালি আমাকে এক কপি দিয়েছিলেন, তার এডিটেড বুক 1971-এ তিনি যা করেছিলেন। সো এই সমস্ত ক্ষেত্র কাজ করার পরে তার ফাইনাল জীবনের শেষ রিয়ালাইজেশন হলো দিস ক্যাপিটালিজম ফর্ম অফ ইকোনমি ইজ নট ওয়ার্কিং। আমি ঠিক যেভাবে বলছি স্যার, কিন্তু ঠিক এভাবে বলেননি। উনি একাডেমিক্যালি সেই জিনিসগুলো অন্যভাবে বলছেন। উনি বললেন আরেকটা জিনিস, জিরো কার্বন এমিশন। আমাদের সৌভাগ্য যে আমরা এয়ারোনের ভিতরে এত বড় একটা ইউনিভার্সিটি করেছে, ফার ফ্রম দি সিটি সেন্টার। ঢাকা শহরে যেহেতু আমি অবাক হয়ে যাই, হাউ ইট ইজ পসিবল যে একটা জায়গাতে আর একটা পয়েন্টে আপনাকে যেতে 2 ঘন্টা লেট করতে হবে। আমরা নিজেদের এত ক্ষতি করছি যে আমরা এই ক্ষতির ভিতর থেকেও আমরা জানি না যে কার্বন মনোক্সাইড, কার্বন এমিশন, ইট ইজ টোটালি ননসেন্স, আনএক্সেপ্টেবল। একটা দেশের ক্যাপিটাল এইভাবে থাকতে পারে? আপনি গাড়ির ভিতরে, আপনার গাড়িতে কি হবে, আপনি 10 তলা বেরিয়ে থাকেন, সো হোয়াট? আরে ভাই, আপনি তো খেতেই পারেন না, খেলে হজম হয় না, চোখে দেখতে পারেন না, কানও শোনেন না। নট অনলি দ্যাট, আমাদের মেয়েরা এখানে আছে, আমি মনে করি সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়েরা। তাদের মানসিক উন্নয়ন, গঠন এবং ভবিষ্যতে তাদের যে সন্তান হবে, এই কার্বন কিছু ক্ষতিকর। আপনি তো ইউনিভার্সিটি টেকনোলজি স্যার তো এখানে বসে আছে, ক্যান ইউ ইমাজিন যদি ওয়েদারটা টেস্ট করা হয়, যে এয়ার টেস্ট যদি করেন ঢাকা শহরে, আপনাকে সাথে সাথে বলতে হবে দিস ইজ নট ফর লিভিং, ফর এনি, নট অনলি হিউম্যান বিং, ইনক্লুডিং অল অ্যানিমালস। স্যার এটা দেখেছেন আফ্রিকাতে। ডক্টর ইউনুস সাহেব এই জন্য উনি বলেছেন যে কার্বন এমিশন যদি জিরো করা যায়, তাহলে প্রকৃতি, যেটাতে আপনারা অনেক রিসার্চ করেছেন, আই এম ভেরি হ্যাপি টু সে দ্যাট প্রফেসর ডক্টর মজিদ আমার স্কুলে যে বলেছিল উদ্বোধনে, যে এই ইউনিভার্সিটি ওয়ান অফ দি বেস্ট ইন টার্মস অফ রিসার্চ, তাই না ভাই? ওয়ান অফ দি বেস্ট উনি বলছেন, আপনাদের প্রচার করেন কিন্তু উনি। তো আই এম ভেরি গ্ল্যাড যে আপনারা এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। আমরা ক্ষতি করছি। আপনি কিসের রিচ, কিসের ধনী মানুষ, আপনি কত তারা বিল্ডিং থাকেন, সো হোয়াট? আমার নিউ ইয়র্ক সিটিতে আপনার কোভিডের সময় একটা বছর গাড়ি ঘোড়া চলত না। ম্যানহাটন, যে সেন্ট্রাল সিটি অফ দি নিউ ইয়র্ক সিটি, সেখানে দেখা গেল রাস্তা ঘাস গজাচ্ছে, নতুন পাখি ফ্রগ রাস্তায় আসছে, অনেক প্রাণী যেটা আমরা কল্পনাই করিনি যে নিউ ইয়র্ক মতো সিটিতে শেয়াল থাকতে পারে, এরা ঘুরে বেড়াচ্ছে। তখন ওরা এয়ারটা টেস্ট করে দেখলেন
দিস ইজ দি পিওরেস্ট এয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে কি সিদ্ধান্ত তারা নিল, আপনি আর গাড়ি নিতে পারবেন না ম্যানহাটনে, আপনার কমপক্ষে 3 to 5 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে। এই সিটি সেন্টারে, যেটাকে আমরা বলি মিড ম্যানহাটন, আপনার গাড়ি নেওয়ার কোনো ক্ষমতা নাই। হেঁটে রাস্তার পরে চেয়ার টেবিল দিয়ে লোকে মানুষ কফি খাচ্ছে, গল্প করছে, পিওরিয়া। সাথে সাথে তারা বলল যে মেইন সিটি সেন্টার বড় বড় ট্রাক, বাস, এগুলো ঢুকতে পারবে না। যদি ঢোকে তাহলে যে ক্যামেরা ফিট করা আছে, এখানে তারা সাথে সাথে ফটোগ্রাফ নিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। কারণ কার্বন মনোক্সাইড এত ডেঞ্জারাস, আপনি শুধু না, আপনার বাচ্চা যেটা হবে ভবিষ্যতে ভালো তৈরি করছেন, ওর মেন্টাল ডেভেলপমেন্ট আপনি ক্ষতি করেছেন। ও হয়ে কিছু পছন্দ করবে না, ও এমনও হতে পারে বাবার বিরুদ্ধে কথা বলবে আশেপাশে যা। আই হ্যাভ নো আইডিয়া, আই এম নট এ সাইকোলজিস্ট, বাট ইট ইজ ট্রু। আমাদের বাপ দাদার 14 পুরুষরা কত একসাথে চলতো, কত করছিল, কত সুন্দর মানুষ তারা ছিল, কত দিন তারা বেঁচে থাকতো। আর আমি বলি আলহামদুলিল্লাহ যে আমার এই বয়স, এটা আল্লাহর ইচ্ছা। কোনো প্রেসার, লো প্রেসার, হাই প্রেসার কিচ্ছু নাই, আমার কোনো ডায়াবেটিক রোগও নাই। আমি নিউ ইয়র্কে খুব হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, বেশি মাছ মাংস বেশি খাই না, ইচ্ছা লাগে না। আবার মাই শেপ ইজ নট দ্যাট গুড, একটু ভর্তি বেড়ে যাচ্ছে, তা বাংলাদেশে এসে কিন্তু আত্মীয় স্বজন দ্যাট ইজ রিয়ালিটি। সো আমরা যাই করি না কেন, আমরা যদি এই 3-0টা ইস্টাবলিশ না করতে পারি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট উনি এইটাই বাকুতে যে কনফারেন্স হয়েছে এইটাই ব্যাখ্যা দিয়েছেন 3-0, ইউনাইটেড নেশনসের যে বক্তব্য দিয়েছেন 3-0। কিন্তু আই এম ভেরি ফর্চুনেট, উনি যখন ক্ষমতায় আসেন তখন আমি এইটা একটা সেমিনারে আলাপ করেছি। এটা কানাডাতে ছিল, হোটেল প্যান প্যাসিফিক একাডেমিক সেমিনার। তারা ফর দি ফার্স্ট টাইম শুনলো যে 3-0 বলে কিছু আছে। তখন আমি ভাবলাম যে ওয়াই নট আই পাবলিশ। তা আমি এটা করেছি, সাথে দিয়েছি, উনি খুব খুশি হয়েছে, তুমি একটা কাজের কাজ করলে। আমি করেছি খুব সিম্পল কাজ, আর তারপরে দিয়েছি ক্রিয়েটিভ ওয়ার্ল্ড উইদাউট প্রপার্টি বই, তার ব্যাংকার টু দি পোর এট 3-0। আমি স্যারকে বলেছি, স্যার আমি কিন্তু 3টে বই, এই 3টে পুস্তকে অল অফ দেম নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার। স্যার কিন্তু অনেক পয়সা পাওয়া বই লিখে। তো এই 3টে বই সমাহার সুন্দরভাবে আমি করেছি ইন এ ভেরি ভেরি সিম্পল টার্মস। আমার কাছে বেশি কবিতা আমি দিতে পারবো, তবে আমাদের ডিসি সাহেব উনি এটা নিয়েই সাথে সাথে উনি তার অধস্তন কর্মচারীদের ট্রেনিং এর জন্য উনি বাংলায় করেছেন। উনি বললেন এটা একটু অসুবিধা আছে পড়তে, আমরা কাউকে দোষ না দিই, বেসড অন আওয়ার এডুকেশন সিস্টেম। সো এটা বাংলায় পড়া হয়েছে। এখন আপনি বলবেন, ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন প্রবাবলি এট দি এন্ড, তাই তো জানি যাবে হয়তো কোয়েশ্চেন ওদের ক্যান আস্ক মি। তো আমার কথা হচ্ছে যে উনি বলছেন যে 20 বছর আগে সারা দুনিয়ার মালিক ছিল 60 জন লোক, only 60 people. After 20 years, it's only 8 people. What will happen after the next 20 years? How you can address this issue? Number 1 question. Number 2 question, যখন উনি বলেছেন, অনেকেই তাকে লেবেল দিয়েছেন, উনি তো কমিউনিস্ট হয়ে গেছেন, উনি তো সোশ্যালিস্ট হয়ে গেছেন। কারণ উনি বলছেন যে ক্যাপিটালিজম the way it is moving forward is not saving the humanity. এই জিডিপি গ্রোথের নাম দিয়ে যেটা আমরা দেখাই দুনিয়াতে, it is not included in democracy, repression, freedom of expression, press freedom, কিচ্ছু নাই। Why I need the GDP growth? কিন্তু উনি কিন্তু কমিউনিজম, সোশ্যালিজম এটা কিচ্ছু বিশ্বাস করেন না। উনি তাহলে কি করেন এই পর্যন্ত স্বাভাবিক, উনি অ্যাকচুয়ালি ট্রাই টু সেভ দি ক্যাপিটালিজম ইন এ ডিফারেন্ট শেপ, ইন এ ডিফারেন্ট ওয়ে। এটার কারণে অল ইউনিভার্সিটিস, ইউরোপ, ইউনাইটেড স্টেটস, আমি নিজে স্যারের এই বই যখন উনি নোবেল প্রাইজও পাননি, ব্যাংকার টু দি পোর
আমি MBA ক্লাসে এটা ইন্ট্রোডিউস করি, পরবর্তীকালে সব হয়েছে। এখন ওরা আমাদের থেকে বেশি জানে এবং ওরা কিন্তু এসব বিষয়ে ওদের অ্যাডাপ্টেবিলিটি যে মেন্টালিটি খুব বেশি। ইউরোপ আমেরিকার মানুষগুলো এরকম, ওই ফর্মালিটির ধার করা যায় না। ওরা উল্টো কাজ করে, একটু করে আবার রিভার্স করে, ভুল স্বীকার করে, দেন কারেক্ট ইট এগেন। ওইটা বিউটি অফ দিস কান্ট্রিজ অ্যান্ড এডুকেশনটা খুব ভালো। তো এইটা এই কারণেই উনি এই যে 3-0 পরে যেটা বলছেন, আমি মনে করি স্যার ইট ইজ হিজ ফাইনাল রিয়ালাইজেশন অফ হিজ লাইফ। এই কারণেই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি স্যারকে বলেছি, আপনাদের কথা বলেছি, যেহেতু মজিদ ভাই অনেক আগে ওই যে আমাদের অতিরিক্ত সচিব কামাল সাহেবের অফিসে ওখানে আলাপ হলো যে ডক্টর উনি বলছিলেন আমাদের অতিথি এর ওনার বাড়ি পেট ভরা নদীর উপরে ক্ষমতা কেউ পারে যে এটা করি পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে এটা ডিসি সাহেব এবং আমার জেলা, আমি ডক্টর ইউনিভার্সিটি যাই দুই ভালো আইডিয়া নিয়েছি। সো আমরা একজন মানুষের একটা কথা বলে না, দি লাস্ট ড্যান্স, আজকে হয়তো আর উনি আর বই লিখতে পারবেন না, কারণ উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সুতরাং আমরা 3-0 যেটা গ্রন্থ তিনি লিখেছেন, একজন মানুষের দর্শন থাকে না যে উনি ফাইনাল যে কথা, মা বাবাদের থাকে, ভাই বোনের থাকে, উস্তাদের থাকে, শিক্ষকের থাকে, এটা আমি মনে করছি যেটা তার ফাইনাল রিয়ালাইজেশন টু সেভ দি হিউম্যানিটি। তাহলে আপনি কাজ কিভাবে করবেন? আপনি কিভাবে জিরো পভার্টি নিয়ে আসবেন? আরে জিরো আনএমপ্লয়মেন্ট। উনি কিন্তু প্রথমে এখনো অনেকগুলো বক্তৃতা হঠাৎ করে উনি 3-0 এই ন্যাশনাল টেলিভিশনে উনি একটা আইডিয়া দিয়ে দেন, ডিটেল বলেন না। আপনাকে চাকরি খুঁজতে হবে, লেখাপড়া শিখে কে বলেছে? আমি একটা কথা বলি, যুক্তরাষ্ট্রে এখানে যদি একটা বাড়িতে কেউ SSC পাস করে, বিরাট আনন্দের হল্লোড় পড়ে যায় আমার পাড়া প্রতিবেশী। কারণ ওই দেশগুলো এমন যে ওই 7, 8, 9 পড়ার পরে কাজ পেয়ে যায়, অথবা হি ক্রিয়েটেড সামথিং আনবিলিভেবল। তারপরে যে অল কম্পিটেন্সিস, এরা যখন শুরু করে ওরা কিন্তু কোনো PhD ছিল না, লেখাপড়া ছিল না, আন্ডার গ্রাজুয়েট, জাস্ট সিম্পলি দে পাস দি সেকেন্ড ইয়ার কলেজ। ইট ইজ বিউটি অফ দিস কান্ট্রি। তারপরে যখন দেখেছে যে লেখাপড়া প্রয়োজন, তখন আবার গো ব্যাক করেছে, ইউনিভার্সিটি পড়ছে, অল দোজ থিং দে লার্ন। তো কেন সেখানে ম্যাট্রিক পাসের পরে এটা স্কুল স্টুডেন্ট যখন আনন্দ হয়, কারণ ফ্যামিলিতে দেখা যায় দে আর এডুকেটেড, স্মার্ট, কিন্তু ওই হায়ার লেভেল এডুকেশনই যে আমি পড়াই, আমার যতগুলো MBA ক্লাসে আলজেরিয়া, সৌদি আরব, টিউনিসিয়া, টার্কি, আফ্রিকার, এই ল্যাটিন আমেরিকার কান্ট্রির স্টুডেন্ট পাওয়া যায় হায়ার লেভেল এডুকেশনে। আমেরিকার লোকজন কম, আর যদি থাকে তাও সব মেয়েরা। ওই বিদেশের মেয়েরা কিন্তু এলিমেন্টারি স্কুল থেকে শুরু করে সমস্ত জায়গায় দে আর ভেরি স্মার্ট। ডক্টর ইউনুস সবসময় এটা বলে থাকেন। তো তারা পড়াশোনার ব্যাপারে দেখা যায় যে ইউরোপ আমেরিকান কান্ট্রিতে অলমোস্ট 60-75% মেয়েরা পড়ে হায়ার এডুকেশন। দে আর ভেরি গুড ব্রেইন। আমরা দেখিনি গত বিপ্লবে 71 সালে আমার একটু অবদান ছিল আমার গ্রাম অঞ্চলে চৌগাছাতে। আমি দেখিনি যে মেয়েদের এত সাহস, যেটা রাস্তায় আমি দেখেছি। আমি কিন্তু টক শো করি, ইউ নো মি অ্যাজ অ্যান ইকোনমিস্ট, হোয়াটসঅ্যাপ সমস্ত প্রোগ্রামগুলো আমি করেছি। ওই রাত্রে আমিও ঘুমাইনি। আমরা 100% সাপোর্ট দিয়েছি এবং আপনারাই। এই কারণে আমি কিন্তু আমি একটু কথা বলে যাই। সব থেকে পেলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সপ্তাহে ইউনিভার্সিটি, এবং এক সময় বাংলাদেশের হাব ছিল রয়্যাল ইউনিভার্সিটি। বিশেষ আমার ডিপার্টমেন্টের ফার্মেসি পাস করলে তারা ম্যাক্সিমাম যেটা রয়্যাল ইউনিভার্সিটিতে PhD করতে এবং মাস্টার্স করতে, অনেক ছাত্র যায় সেখানে এবং এখনো যাই।
এটা বাংলাদেশের একটা বড় হাব। আমি আশা করি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর শওকত আলী ভাই আমাদের জয়কবির সাথে যদি একটু এমন করে আমাদের কিছু ছাত্রছাত্রীকে ওখানে লেখাপড়ার সুযোগের ব্যবস্থা করে দেন, সেই সাথে আমাদের টিচাররা যারা এখন একাডেমিতে আছে বা পিএইচডি করেন নাই, উচ্চশিক্ষা নেয় নাই, তাদেরও একটা উইন্ডো ওপেন করা যায়, শুধু ওই ইউনিভার্সিটি না, আরো ইউনিভার্সিটির সাথে। আর পাশাপাশি উনি যেহেতু একজন সমাজসেবক, উনি দেশ, সমাজ, মাটি, মানুষ নিয়ে ভাবেন। তো আমরা যেহেতু ওনার বাড়িতে আমরা মেহমান, বিশ্ববিদ্যালয় ওনার বাড়িতেই বলা যায়, ওনার জায়গা থেকে যদি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কোনো কন্ট্রিবিউট করতে পারেন, সেটা একটা আপিল থাকলে আমাদের কাছে। যেমন আমাদের একটা রুম আছে, এই রুমে একটা গ্যালারি করতে চাই আমরা, আরো সুন্দরভাবে কন্ট্রিবিউট করতে পারেন, আমরা খুশি হব। এটুকু বলি। আর ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। ওনার দুটি মেয়ে, মাশাআল্লাহ, তারাও ইউনিভার্সিটি লেভেলে বড়টা পড়াশোনা করতেছে। না, ওরা খুব ভালো গভর্নমেন্ট জব করে, মানে আমেরিকাতে তো জবও করে, আবার স্টাডিও করে প্যারালালি, ওদের প্যারালালি কাজ করে। আমাদের এখানে সেই ট্রেনটা নাই, আমাদের ছাত্ররা সবাই বেকার। কলেজে তো 3000 কলেজ আছে, অনার্স করে, ক্লাসে যায়, ওই যে সায়েন্সে পড়ে, এদের নিয়ে একটা ইয়ে হয়েছে না, ক্লোন হয়েছে না, তৃতীয় কলেজে পড়ে ছাত্র, কিসে পড়ো, সায়েন্সে পড়ো, কোন সায়েন্সে পড়ো, তার পরীক্ষা দিই সায়েন্স। বুঝতে পারছো? তারপর আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি আমাদের সময়টুকু কিভাবে ওই অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য চিন্তা করি বা চেষ্টা করি, তাহলে আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে বড় মার্কেট, এত বড় মার্কেট পৃথিবীর কোনো দেশে নেই, 20 কোটি মানুষের মার্কেট। তো এই মার্কেটটা কিন্তু খুব স্টেবল মার্কেট। যে কেউ যদি উদ্যোক্তা হয়ে কোনো কিছু তৈরি করতে চায় লেখাপড়ার পাশাপাশি, আমি শিওর তার চেষ্টা থাকলে সে সফল হবে। অসফল হওয়ার